হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ অনেক দিন পর আমি তোমাদের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তধারা নাটক থেকে আরও একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি। এর আগে আমি মুক্তধারা নাটক থেকে নোট দিয়েছিলাম। সেই নোটগুলো যদি তোমরা দেখে না থাকো তো ডেসক্রিপশন বক্সে আমি সেগুলো লিংক দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে নেবে। আর আজকের যে নোটটি নিয়ে উপস্থিত হয়েছি এটি 4th সেমিস্টার অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের জন্য। তো আজকের প্রশ্নটি হচ্ছে, আধুনিক যন্ত্র সভ্যতার বিরুদ্ধে রাবীন্দ্রিক ভাবনা কিভাবে মুক্তধারা নাটকে রূপায়িত হয়েছে তা নাটকটির কাহিনী বিশ্লেষণ করে দেখাও। তো উত্তরটি শুরু করার আগে আমি কয়েকটি কথা তোমাদের বলছি। তোমরা যদি আমার এই ভিডিওগুলি পেয়ে উপকৃত হয়ে থাকো তাহলে যারা নতুন ভিউয়ার এবং যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করলে আমি পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো উত্তরটি আমি শুরু করছি। অধ্যাপক অম্লান দত্ত রবীন্দ্রনাথ ও গান্ধীজির জীবন দর্শনের তুলনা প্রসঙ্গে মন্তব্য করেছিলেন, যন্ত্র যখন মানুষের উপর চেপে বসে তখন আমি যন্ত্রের বিরোধী। এই বক্তব্য একই সঙ্গে গান্ধীজির এবং রবীন্দ্রনাথের এবং সমস্ত মানবতাবাদী মানুষের। মুক্তধারা এবং রক্তকরবী সমকালে রচিত দুটি নাটক। উভয় নাটকেই রবীন্দ্রনাথ আগ্রাসী শিল্প সভ্যতা এবং নিষ্ঠুর সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। পুঁজিবাদী দেশগুলিতে তিনি দেখেছেন বলবান ও ক্ষমতাবান মানুষের হাতে মনুষ্যত্বের চরম লাঞ্ছনা। এই দুটি নাটক রচনার পূর্বে তিনি ইউরোপ এবং আমেরিকায় পরিভ্রমণ করেছিলেন। সেখানে সমুদ্রের তীরে তীরে বন্দরে বন্দরে তিনি দেখেছেন দানবীয় সম্পদের প্রাচুর্য, প্রাণহীন বৈভব। সেখানে সাধারণ মানুষকে পদদলিত করে দুর্বলকে শোষণ করে ক্ষমতাবানের বিজয় রথ এগিয়ে চলেছে। এই তিক্ত ও কষ্টকর অভিজ্ঞতায় প্রতিফলিত হয়েছে রক্তকরবী ও মুক্তধারা নাটকে। মুক্তধারা নাটকের যন্ত্ররাজ বিভূতি বহু মায়ের কান্নার বিনিময়ে, বহু সাধারণ মানুষের রক্তের বিনিময়ে, বহু শ্রমিকের অশ্রুর বিনিময়ে, বহু কৃষকের আর্তনাদের বিনিময়ে মুক্তধারা নাটকে ঝর্ণার উপরে একটি লৌহ যন্ত্রের বাঁধ নির্মাণ করেছে। পুত্রহারা অম্বার কান্না, পৈত্রহারা বটুকের কান্না তাকে বিচলিত করে না। উত্তরকূটে রাজা রণজিৎ তাকে নিয়োগ করেছে এই দমনমূলক কার্যকলাপে। যুবরাজ অভিজিতের দূত যন্ত্ররাজ বিভূতির কাছে গিয়ে প্রশ্ন করেছিল, এখনো কি ভাববার সময় হয়নি? তার উত্তরে বিভূতির মুখ থেকে শোনা গেছে যন্ত্রশক্তির হৃদয়হীন আস্ফালন করেছেন, না, জলের বেগে আমার বাঁধ ভাঙে না, কান্নার জুড়ে আমার যন্ত্র টলে না। কত মায়ের অভিশাপের উপর আমার যন্ত্র জয়ী হয়েছে। দৈবশক্তির সঙ্গে যার লড়াই, মানুষের অভিশাপকে সে গ্রাহ্য করে। যন্ত্রের জোরে দেবতার পথ নিজেই নেব, এই কথা প্রমাণ করবার ভার আমার উপর। মুক্তধারা নাটকে দেখা যায় শিবতরাইয়ে রাজা রণজিৎ নন্দী সংকটের পথ বন্ধ করে দিয়ে শিবতরাইয়ের প্রজাদের দমন করতে চেয়েছেন। তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে, তাদের তৃষ্ণায় জল ও চাষের জল বন্ধ করে দিয়ে তাদের কাছ থেকে বলপূর্বক রাজস্ব আদায় করতে চেয়েছে। মুক্তধারা নামক ঝর্ণাটিকে স্তব্ধ করতে অর্থাৎ লোহার বাঁধ নির্মাণ করতে রাজ ইঞ্জিনিয়ার বিভূতির সময় লেগেছে দীর্ঘ 25 বছর। রাজার পালিত পুত্র অভিজিৎ যুবরাজ হবার পর প্রথমে নন্দী সংকটের পথ খুলে দেয়, তখন তাকে বন্দী করা হয়। এরপর শিবতরাইয়ের নেতা ধনঞ্জয় বিদ্রোহী প্রজাদের সঙ্গে নিয়ে খাজনা বন্ধ করার আন্দোলনে সামিল হয়। কারাগার থেকে মুক্ত হয়ে অভিজিৎ মুক্তধারাকে বন্ধনমুক্ত করার জন্য ছুটে যায়। এই মুক্তধারার ঝর্ণাতলায়
শৈশবে তাকে কুড়িয়ে পাওয়া গিয়েছিল। এই জলের প্রবাহ তার ধাত্রী। এই জলের স্নেহে মমতায় শিবতরাইয়ের হাজার হাজার প্রজা লালিত হয়। তাই মানুষের কল্যাণের জন্য, মানুষের বদ্ধ আত্মার মুক্তির জন্য সে মুক্তধারার উপরে নির্মিত বাঁধটিকে নিজের প্রাণ দিয়ে আঘাত করে। প্রাণের আঘাতে লৌহযন্ত্রের বাঁধ চূর্ণ হয়ে যায়। তারপর মুক্তধারার প্রবল স্রোতে সে ভেসে যায়। এই সংকেতপূর্ণ কাহিনীর মধ্যে লুকিয়ে আছে রবীন্দ্রনাথের নিজস্ব জীবন দর্শন। রবীন্দ্রনাথ জানতেন মানবিক বন্ধন এবং পারস্পরিক মৈত্রীকে অস্বীকার করে পৃথিবীর কোনো সভ্যতায় যথার্থ শীর্ষে আরোহণ করতে পারে না। কালিদাস নাগকে লেখা একটি চিঠিতে তিনি এই প্রসঙ্গে বলেছিলেন, কোটেশন, মেশিন এই নাটকের একটা অংশ। এই যন্ত্র প্রাণকে আঘাত করে, অতএব প্রাণ দিয়েই সেই যন্ত্রকে অভিজিৎ ভেঙেছে, যন্ত্র দিয়ে নয়। আমার নাটকের অভিজিৎ হচ্ছে সেই মারনেওয়ালার ভিতরকার পীড়িত মানুষ। কোটেশন শেষ। আধুনিক যন্ত্র সভ্যতার বিরুদ্ধে রবীন্দ্রনাথের মনোভাব এখানে সুস্পষ্ট হয়ে উঠেছে, কিন্তু প্রকৃত অর্থে রবীন্দ্রনাথ যন্ত্র বিরোধী ছিলেন না। তিনি ছিলেন অত্যন্ত বিজ্ঞানমনস্ক মানুষ। যন্ত্রের উৎপাদনশীলতাকে তিনি বারংবার স্বীকার করেছেন। তিনি প্রত্যাশা করেছিলেন মেশিন এবং মানুষের সম্মিলিত শক্তির সমবায়ে সভ্যতার চরম উন্নতি ঘটুক। যন্ত্রকে শুধু মানুষের কল্যাণ কর্মে নিয়োগ করা হোক। ডক্টর অজিত কুমার ঘোষ এ প্রসঙ্গে লিখেছেন, কোটেশন, যন্ত্র ও জীবনের সংঘাতই মুক্তধারা নাটকের মুখ্য প্রাণবস্তু। এই দুই শক্তির রূপায়ণ হইয়াছে বিভূতি ও অভিজিৎ চরিত্রে। বিভূতির শক্তির প্রকাশ তাহার অহংকৃত স্পর্ধায়, আর অভিজিতের শক্তির প্রকাশ তাহার হিতার্থী আত্মত্যাগী। বিভূতির উল্লাস জীবনের বন্ধনে, আর অভিজিতের গৌরব জীবনের মুক্তিতে। সুতরাং মুক্তধারা মানুষের শৃঙ্খল মুক্তির নাটক, মানবাত্মার বন্ধন মুক্তির নাটক, যন্ত্রের গ্রাস থেকে মুক্ত হয়ে মানুষের স্বাভাবিক জীবন প্রবাহের নাটক। ইংরেজ কবি শেলির প্রমিথিউস আনবাউন্ড নাটকে দেবতাদের রাজা জুপিটার স্বর্গ থেকে আগুন চুরি করে মর্তের মানুষকে দান করার অপরাধে প্রমিথিউসকে আজীবন ককেসাস পর্বতে শৃঙ্খলিত করে রেখেছিলেন। কিন্তু কবি শেলি তার নাটকে বন্দী প্রমিথিউসকে মুক্তি দান করেছেন। মুক্তধারা নাটকের অভিজিৎ যেন সে বন্ধন মুক্ত নব প্রমিথিউস। মানুষের মুক্তি তার সমস্ত জীবনের স্বপ্ন ও লক্ষ্য। প্রাবন্ধিক নেপাল মজুমদার এই প্রসঙ্গে লিখেছেন, কবির আক্রমণের লক্ষ্য ঠিক যন্ত্র নয়, যন্ত্র ব্যবস্থা, অর্থাৎ কিনা পুঁজিবাদ, আর ইহারই বিরুদ্ধে সারা জীবন তিনি আপসীন সংগ্রাম করিয়াছেন। দীনবন্ধু এন্ড্রুসকে লেখা একটি চিঠিতে রবীন্দ্রনাথ বলেছিলেন, কোটেশন, আমরা যদি সবলকে, সশস্ত্রকে, সম্পদবানকে অগ্রাহ্য করতে পারি, তবে আত্মার শক্তি যে অজেয় অমর বিশ্বজগৎ তার প্রমাণ পাবে। মুক্তধারা নাটকেও দেখি যুবরাজ অভিজিৎ অপেক্ষাকৃত বেশি শক্তিশালী কোনো যন্ত্র দিয়ে বিভূতির লোহার যন্ত্রকে ভাঙেনি। সে প্রমাণ করেছে যে যন্ত্রের চাইতে প্রাণের শক্তি অনেক বেশি। এমনকি ধনঞ্জয় বৈরাগীও যন্ত্র দানবের বিরুদ্ধে লড়াই করেছে, সম্পূর্ণ অহিংস উপায়ে। নাটকের সূচনাতেই দেখা যায় একদিকে ভৈরব মন্দিরের চূড়া, অন্যদিকে লৌহযন্ত্রের মাথা। এখানে যন্ত্র যেন ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী। বিদেশ ভ্রমণকালে রবীন্দ্রনাথ দেখেছিলেন সাম্রাজ্যবাদীদের স্বার্থ রক্ষার কাজে নির্মিত হয়েছে সমুদ্র বন্দরের তীরে তীরে আকাশচুম্বী যন্ত্র। সে দৃশ্য দেখে তিনি লিখেছিলেন, সমুদ্রের তীরে তীরে বন্দরে বন্দরে মানুষের লোভ কদর্য ভঙ্গিতে স্বর্গকে ব্যঙ্গ করছে। এই মনোভাবকে তিনি ব্যক্ত করেছেন মন্দিরের ত্রিশূল এবং যন্ত্রের শীর্ষদেশের স্পর্ধার মধ্য দিয়ে। স্টুডেন্ট, নোটটি এখানেই শেষ হলো। আজ আমি তোমাদের সামনে এই নোটটি নিয়ে উপস্থিত হলাম। তো তোমাদের আবারও বলছি, তোমরা যদি আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো, তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।
আর এর পরে তোমাদের যদি আরো অন্য কোনো নোটের দরকার হয় তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আজ এখানে রাখছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ।